কপাল চুইয়ে রক্তের স্রোত এসে পড়ল চোখের ঘন পাপড়ির উপর। অরণ পল্লব ঝাপটালো, একবার দুইবার চট করেও শুয়ে পড়ল মায়ের কোলে। প্রাণ ভরে টানল নিঃশ্বাস, প্রশান্তির নিঃশ্বাস। অতঃপর বলল, আমি আর পারছি না মা, আমার দ্বারা আর হবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন চলে গেলে মা? এভাবে আমায় একা করে চলে গেলে কেন? মা অরণের চুলে হাত বুলালেন। অরণ গাঢ় করে শ্বাস টানল। ইস, মায়ের গা থেকে কি সুন্দর শিউলি ফুলের সুবাস আসছে। বাবা, তুমি যে একটা নিষ্পাপ মেয়েকে অযথা কষ্ট দিচ্ছ, তা কি তুমি জানো? তিরুকে কেন কষ্ট দিচ্ছ অরণ? ধপ করে চকজোড়া বন্ধ করে নেয় অরণ। গাঢ় আধারে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী, কাজল কালো চোখ দুটো। হৃদয়ে শীতলতা আসে তার, মন নরম হয়, অস্থিরতা যন্ত্রণা কমে আসে। ও কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওকে আমি মেনে নিতে পারছি না মা। তিরুকে আমি যতবার দেখি ততবারই মনে হয় আমি ভুল করেছি। ওর চোখ দুটো যখনই দেখি তখনই মনে হয় ও আমার উপর বিরক্ত, রাগান্বিত, মেনে নিতে পারছে না। তাছাড়া এই সময়টাতে আমার কারো দরকার ছিল না। তিরুর আচরণ অনেকটা তোমার মতো মা। ওর আমার প্রতি যত্নশীলতা একদম তোমার সাথে মিলে যায়। আমার তখন তোমাকে মনে পড়ে যায়। হুট করে চোখের সামনে ভেসে ওঠে তোমার রক্তাক্ত মুখ। ভায়োলেন্ট হয়ে যায়, হাঁসফাঁস লাগে। চারিপাশে সবাইকে তোমার খুনি মনে হয়, নিজেকেও। আমার জন্যই তো তুমি আমার কাছে নেই। এমন অপ্রকৃত স্ত্রীর মতন ব্যবহার না করে আসো, দোষীকে খুঁজে বের করো, শাস্তি দাও, দেখবে শাস্তি পাবে, দেখবে শান্তি পাবে। অতীত ভুলো অরণ, নয়তো কখনোই শান্তি পাবে না তুমি। নিজেকে, আশপাশের মানুষকে দোষারোপ করা বন্ধ করো। অরণ চট জলদি উঠে বসে, মায়ের চোখে চোখ রাখে, অনুনয় যোগে প্রশ্ন ছুড়ে। কে দায়ী মা, বলো? বাবা? বাবা, ওরা বলে বাবা দায়ী। আমি আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মা। বাবা এ কাজ কিছুতেই করতে পারে না। সায়াহ্ন নেমেছে ধরণীর বুকে, নিষ্ঠুর আধার শুষে নিচ্ছে নবমণ্ডলের সকল আলো। বিলীন হওয়া আলোর মাঝে হারিয়ে যাচ্ছে মায়ের প্রতিবিম্ব। তা দেখে চঞ্চল হয় অরণ, বার কয়েক শুধায়, যেও না মা, যেও না। আমি একা থাকতে পারবো না। প্রতিবিম্ব অস্পষ্ট, লহমায়া ছায়া গায়েব। আহত দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় অরণ। রক্তপাত বন্ধ হয়নি তখনও। হাঁটা ধরতেই লাথিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে যায়। তপ্তশ্বাস ফেলে ও। আবারও আবারও সে কল্পনায় ডুবেছিল। মিথ্যে ছিল সবটা, মা আসেনি, আসবেও না কখনো। হৃদয়স্থল ক্ষত বিক্ষত হয় অরণের, পড়ে থাকে সেভাবেই। বাড়ি ফিরবে না আজ, রাতটা এখানেই কাটাবে। বাড়ি ফেরার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই। অ্যাক্সিডেন্ট করে দেহের অবস্থা বেহাল। শীতল বাতাস বইছে, ঠান্ডা বাতাসের প্রকোপে কাপল অরণ। নির্জীব বাতাবরণ তখন চেয়ে চেয়ে দেখল কেবল শক্তপোক্ত ছেলেটার চাপা আর্তনাদ। অরণের চাপা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যে। গাছের ডালে বসে থাকা প্যাঁচাটাও তার ডাক বন্ধ করে দিয়েছে। মৌন রূপে শুনছে অরণের আহাজারি। এক ঝুমঝুমি বর্ষায় বৃষ্টি হচ্ছে মুষলধারে, মুষলধারে বৃষ্টি। মেঘে ঢাকা পড়েছে আকাশ। আজ 4 দিন হলো। কাঠফাটা গরমের উত্তাপে পুড়ে ছারখার প্যারিসকে শীতল করতে বর্ষা এসেছে আজ 2 মাস প্রায়। বর্ষায় বিদায়ী বার্তা দিচ্ছে বাতাবরণ। তিরু ব্যালকনিতে দাঁড়িয়ে তখন চোখ বন্ধ করে বৃষ্টির গান শুনছে। মলিনতা ছাপানো মুখশ্রী জুড়ে এই মলিনতা এখন প্রায়শই দেখা যায়। তিরু বলে, সে তো এমনই, কিন্তু না, ওই যে জীবনে একটা ঝড় এলো, তারপর থেকে সে এলোমেলো। কয়টা মাস গেল মাঝে যেন, মাস নাকি বছর, তিরুর জানা নেই তা। তবে অরণের সাথে বিচ্ছেদের অনেকগুলো দিন কেটে গেছে। কাগজে কলমে বিচ্ছেদ নয়, মনের বিচ্ছেদ। অরণটা অবশ্য কম চেষ্টা করেনি তাকে মানাতে। বহু কাঠখড় পুড়িয়েছিল ছেলেটা। তিরুর রাগ ভাঙাতে সেই কি চেষ্টা, কিন্তু দিন শেষে হলো কি? মাঝখান থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেল কেবল। তিরুর অভিমান কমে না, রাগ ভাঙে না, কাজের কাজ কিচ্ছুটি হয় না। মেয়েটার মনে অভিমানের গাঢ় ছাপ বসেছে। অরণের সেই আচরণটা তার মন থেকে মুছেই না কিছুতে। ধপাধপ পা ফেলে এলি রুমে আসলো। তিরুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি গিয়ে বলে উঠল, কি করবে ভেবেছো কিছু? চমকে পেছন তাকালো তিরু, জিজ্ঞেস করলো, কি করব বলতে? অরণ এসেছিল নাকি? ইলি কফির মগ বাড়িয়ে দিল। তিরু নিল,
নিজের কাপে চুমুক দিতে দিতে ইলি শুধালো। উহুম, তার তো খোঁজ নেই বহুদিন। এদিকে আর দেখি না। উইলের থেকে নাকি তোমার খোঁজ খবর নেয়। আমি বলেছিলাম জবের কথা। পড়াশোনা তো শেষ, কি করবে? তিরু সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিছুক্ষণ শূন্যে চেয়ে থাকলো, আপন মনে বিড়বিড়ালো। 6 মাস হয়েছে তবে বিচ্ছেদের। ইলি ভ্রু কুচকায়। কি বিড়বিড় করছো টিরু? নাথিং। ভার্সিটি না, কোম্পানিতে জয়েন হব ভাবছি। অ্যাপ্লাই করেছি, দেখি ডাকে কিনা। তবে মেবি পজিটিভ রেসপন্স আসবে। ইলি হষ্ট চিত্তে বলে উঠল। তাহলে তো ভালোই। অগ্রিম শুভকামনা। এলোমেলো ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় তিরো। তাকায় বাহিরে। বৃষ্টির তেজটা কমেছে। ম্যাপল ট্রির পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি। সুন্দর লাগছে তার দেখতে। তিরুর মতিগতি দেখে ইলি বুঝতে পারে মেয়েটার সাথে আর কথা হবে না। সে এখন নিজ ভাবনায় ডুবে থাকবে। উঠে বেরিয়ে যেতে যেতে ও বলে, জীবনের তো একটা দিক হলো। এবার ওই ছেলেটাকে একটু দেখো। আর কত টিরু? ছেলেটা মাফ চাচ্ছে তো 6 মাস যাবত। এত অভিমান ভালো না। তিরু আনমনে বাহিরে তাকিয়ে থাকে, বলে না কিছু। সে যে বাড়াবাড়ি করছে, কিন্তু কি করার, মন যে মানে না। বারংবার অন্তরাল শুধায় পাষাণ নিষ্ঠুর ছেলেটার হতে দূরত্বই শ্রেয়। বিচ্ছেদের 6 মাস। অরুণ কি শ্রেষ্ঠর মতো তিরুর পেছনে ঘুরছে কেবল? না, 6 মাসে বহু ঘটনা ঘটেছে। দুজনের জীবনেই ছিল তুমুল ব্যস্ততা। রাত ছাড়া তিরুর দেখা মিলত না হোস্টেলে। ভার্সিটি, জব, এতেই সময় কাটত। 6 মাসের কয়েক মাসই তো এমন উধাও ছিল তিরু। অরণ হতাশ হয়ে ঘুরে যেত। যখন দেখা হতো ভাবতো এখনই বলে দেবে সবটা। কিন্তু কিসের যেন জড়তা, সংকোচ, হয় না আর বলা। তিরুকে নরম গলায় মানাতে চেষ্টা করে, হয় না। ক্লান্ত অরণ। ক্ষমা প্রার্থী তো সে। মেয়েটা কেন বোঝে না? সব কিছু বলতে চায়, তিরু তো দেয় না তাকে সময়। মেয়েটার কি ঝাঁজ! ফটাফট কঠিন কথা বলে অরণকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পারিপার্শ্বিক যন্ত্রণা, তার উপর তিরুর এহেন আচরণ অরণের জীবনটাকে নরক করে তুলেছে। দিন শেষে এখন তার একটা কথাই মাথায় ঘুরপাক খায়। বিইং অ্যান ইন্ট্রোভার্ট ইজ এ কার্স। 22শে এপ্রিল 2013 মধ্য দুপুর। মোহনপুর গ্রাম তখন স্তব্ধ প্রায়। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জাকাল রোদ্দুরের মাঝে সে সময় একাকী মাঠে কাজ করছে তখন 12 বছর বয়সী কিশোরের নাম, যার নাম অরণ। ও বাদে ধান খেতে কেউই নেই। বিরান চারিপাশ, কড়া রোদে গা পুড়িয়ে অরণ কাজে ব্যস্ত তখন। এখন না কাজ করলে বিকালে তার পড়া হবে না। পড়া বাদ দিয়ে কাজে আসতে হবে। কাজ বাদ দিলে তার ঘরে খাবার জুটবে না। সে কথা মাথায় রেখেই শত যন্ত্রণা চেপে রেখে অরণ একা একাই কাজ করছে। পেটে ক্ষুধা, তীব্র ক্ষুধা চেপে রেখে আপন মনে কাজে ব্যস্ত ও। কাজ অসমাপ্ত ফেলে গেলে বাড়ি গেলে তার খাবার জুটবে না। বাবা কিছুতেই খেতে দেবেন না। সকালেও দেরিতে ঘুম থেকে ওঠার শাস্তিস্বরূপ বাবা খেতে দেননি। পরে অবশ্য মেছো আপা তাকে চিরামুড়ি দিয়ে গিয়েছিল খানিকটা, কিন্তু এতটা খাটনির পর অতটুকুতে কি আর পেট ভরে? যথাসময়ে আছরের আজান পড়তেই কাজ শেষ হলো অরণের। চট জলদি পুকুর থেকে হাত মুখ ধুয়ে সে ছুটল বাড়ির পথে। সারাটা দিন রোদে থেকে মাথা ঘুরছে। হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে একে বেঁকে। 20 মিনিটের পথ শেষে বাড়ি পৌঁছালো অরণ। ঘর ফাঁকা, উঠোনে কেউ নেই। পুরো বাড়িটায় কেমন গা ছমছমে নীরবতা। অরণের কেমন যেন লাগলো। ও ডাকলো হাঁক ছেড়ে, মা, মা। প্রতিক্রিয়াহীন, প্রতি উত্তর করল না মা। কি আশ্চর্য, মা তো কখনো তার ডাকে না সাড়া দেননি। তবে আজ কি হলো? মা কি বাড়িতে নেই? এই সময় তো বাবা আসে, মার তো বাড়িতেই থাকার কথা। আর বোনেরাই বা কোথায়? অরণ দুরু দুরু বুকে পা ফেলল। ঘরের ভেতর প্রবেশ মাত্রই সামনে দৃশ্যমান হলো মায়ের ক্ষত বিক্ষত লাশ। বিকেলের মরা রোদ এসে মায়ের রক্তাক্ত দেহের ওপর পড়েছে। অরণ কিং কর্তব্য বিমূঢ়। টের পেল কেউ তার গলা চেপে ধরে রয়েছে, বক্ষ পিঞ্জরে খঞ্জন দিয়ে আঘাত করছে। ডুকরে কেঁদে উঠল অরণ। মুখ থুবড়ে পড়ে রইল ভূমিতে। হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গিয়ে কোলে নিল তার মাথা। গালে হাত দুটো আলতো করে রেখে শুধালো, মা, আমার মা, কি হয়েছে মা? তোমার গায়ে রক্ত কেন মা? মা, কথা বলো না মা। স্কুলে একবার পালস রেট মাপা শিখিয়েছিল রেনু আপা অরণকে। অরণ তৎক্ষণাৎ মায়ের পালস রেট চেক করলো। নাকের কাছে আঙুল দিয়ে শ্বাস পর্যবেক্ষণ করলো। সবশেষে মায়ের শীতল বরফের মতো দেহটা তাকে বলে দিল নিষ্ঠুর সত্যটা। কান্না বন্ধ হলো তার। পাথরের মতো তাকিয়ে থাকাকালীন বলে উঠল,
পড়াশোনা করে অনেক বড় মানুষ হয়ে তোমাকে নতুন শাড়ি কিনে দিব বলেছিলাম মা, তুমি নতুন শাড়ি পরবে না? মা, আমি যে কম টাকা পাই, এর জন্য যে তুমি পেট ভরে ভাত খেতেও পারো না, তার জন্য কষ্ট পেয়ে চলে গেলে মা। আমার কত স্বপ্ন ছিল মা, একদিন অনেক টাকা ইনকাম করে তোমাকে পেট ভরে খাওয়াবো, তোমার সব কষ্ট দূর করব মা। তুমি আমাকে এই সুযোগটা দিলে না মা। মারে, আমি আর কোনোদিনও তোমার কাছে বেশি ভাত খেতে চাওয়ার জন্য কান্না করব না মা। তুমি উঠো, একটু আমাকে একটু জড়িয়ে ধরো মা, আমি আর কিচ্ছু চাই না, উঠো না মা। অরণ বিলাপ বকছে, জোরে জোরে শ্বাস টানছে। তার ছোট্ট মনটা এত বড় চাপটা আর সামলাতে পারল না। ধপ করে মাটিতে চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল ও। সেদিন এভাবেই অরণের মা তাকে ছেড়ে চলে যায়। তাকে কে মারল, এটা একটা রহস্যই রয়ে গেল কেবল। 12ই জুন 2030, ভেজা মাটি। কিছুক্ষণ পূর্বেই বৃষ্টিতে স্নান করেছে প্যারিস। আবহাওয়া শীতল, সমীরে তখন ছুটছে ভেজা মাটির সোদা গন্ধ। আকাশ সম দৈত্যের মতো গাছগুলোকে সজীব দেখাচ্ছে বেশ। সাইকেলিংয়ের মাঝে মাঝে আশপাশটা সূক্ষ্ম চোখে পরখ করতে করতে এগোচ্ছে তীরও। সে প্রায় শহরের শেষ দিকে এসে গিয়েছে। এদিকটায় তেমন বাড়িঘর নেই বলা যায়। ঘন জঙ্গল, দৈত্যসম গাছপালার রাজত্ব চলে এখানটায়। অবসরে জঙ্গলে সময় কাটানোর ভারী ইচ্ছে ছিল তার। তাছাড়া সামনে তার বেশিরভাগ সময় এই জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে কাটবে, তাই আগে থেকে অভ্যাস করে নেওয়া ভালো নয় কি? নির্দিষ্ট স্থানে সাইকেল থামালো তিরু। কাঁধের ব্যাগটা ভূমিতে অবহেলায় ফেলে রেখে দুহাত দুই দিকে মেলে লম্বা শ্বাস টানলো। কি শান্তি, কি সুখ যে মিশে রয়েছে প্রকৃতিতে। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, যার সৌন্দর্যে ডুবে থেকে আজীবন কাটিয়ে দেওয়া যায়। সামনে রেস্ট্রিক্টেড এরিয়া সাইনবোর্ড ঝুলানো। ওদিকটা একবার তাকিয়ে তিরু দৃষ্টি ফেরালো। অমনি চমকালো ও ভীষণ বিড়বিড় করে বলল, যার পিছু ছাড়াতে আমি ছন্ন ছাড়া হয়ে ঘুরি, তার সাথে বারবার কেন দেখা হয়ে যায় আমার? গড। অরণ মন দিয়ে ড্রাইভিংয়ে ব্যস্ত। খানিকটা দ্রুত এই ড্রাইভ করছে। সন্ধ্যার পূর্বে এই জায়গাটা পার হতে হবে। লোকমুখে শুনেছে এখানে বন্য প্রাণীর বিস্তার বেশি। হুটহাট সামনে চলে আসে, মানুষের উপর হামলাও করে বসে। সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না এদের, কারণ এটাই তো তাদের বাসস্থান। এই সড়ক ব্যবহার শিথিল করা হয়েছে, তবুও অনেকে দ্রুত বাড়ি ফিরতে এই সড়ক ব্যবহার করে থাকে। পরে বিপদে পড়ে নিজেরাই। ফাঁকা সড়কে একাকী তিরুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষল অরণ। ঝুঁকে মাথায় বাড়ি খেলো ও। মাথায় হাত বুলাতে বুলাতে চট জলদি নেমে এলো গাড়ি থেকে। বকের মতো লম্বা কদম ফেলে তিরুর নিকট পৌঁছে জিজ্ঞেস করলো, তিরু, এখানে কি করছো? আরও একটা মাস, 7 মাসের মাঝে এখন 3 মাস পর দুজনের মুখোমুখি সাক্ষাৎ। এতদিন বলতে গেলে তিরু এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। ফ্রান্স দেখা তার শেষ বললেই চলে। হাওয়া খেতে এসছি। তিরু জবাব দিল। কপালে ভাঁজ ফেলে অরণ পুনরায় প্রশ্ন ছুড়ে, হাওয়া খেতে এখানে আসার কি প্রয়োজন? এই জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ জায়গা তুমি জানো? চোখ দুটো বড় বড় করে তিরু শুধালো, ও তাই নাকি? আপনি না বললে তো আমি জানতামই না। অত্যন্ত ধন্যবাদ আমায় এই বিষয়ে অবগত করার জন্য। হেয়ালি করো না তিরু, আমি কিন্তু সিরিয়াস। শীতল গলায় বলে উঠল অরণ। তিরু হাই তুলল। হ্যাঁ, আপনিই তো এখানে একমাত্র সিরিয়াস বান্দা যে সব জানেন, সব জানতা পাবলিক আপনি। তিরু হেয়ালিপানা গায়ে বিচ্ছিল অরণের, তবুও সে সহ্য করে নিল দাঁতে দাঁত চেপে। শীতল চোখে চেয়ে বলল, আসো, তোমাকে ড্রপ করে দেই। তেতে উঠল তিরু, বলল, অন্ধ নাকি? আমার সাইকেল চোখে দেখেন না? একা এসছে, একা যাব। ড্রপ করার কি আছে, যান এখান থেকে। শেষের কথাটা ধমকের সহিত বলল তিরু। তিরু, তুমি কি এখনো আমায় মাফ করতে পারোনি? আই এম সরি। আর কতবার বলবো? ফিরে চলো বাসায়, আমাদের বাড়িতে। সেই একই ডায়লগ, নতুন কিছু বলতে পারেন না আপনি? এক কথা শতবার শুনতে শুনতে কান পচে যাচ্ছে আমার। তিতকুটে বিরক্তিটা চেপে তিরু বলল। অরণ শান্ত তখনও। নিশ্চুপ অরণকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা বাড়ল তিরুর। ও হনহনিয়ে ছুটল জঙ্গলের ভেতর। পেছন পেছন ছুটল অরণ নিজেও। দুজন ছোটার মাঝে খেয়ালি করল না তারা। রেস্ট্রিক্টেড এরিয়া প্রবেশ করে ফেলেছে তারা। তিরু প্লিজ, ওদিকে যেও না। তিরু, অরণ ওরা দুজন ছুটতে ছুটতে এসে পড়েছে অনেকটা দূর। বেশিক্ষণ দৌড়ানোর ফলে পা ধরে এসেছে তিরুর। ও থামলো, হাঁটুতে দুহাত রেখে লম্বা কয়েকটা শ্বাস টানলো। ততক্ষণে অরণও তার পিছু এসে দাঁড়িয়েছে।
ক্লান্ত তিরুকে দেখে শুধালো। অযথাই ছুটলে, এখন কষ্ট তো নিজেই পাচ্ছ। তিরু কটমট দৃষ্টিতে তাকালো, বলল, আপনি জাননি এখনো, অসভ্য লোক। সন্ধ্যা নেমেছে, বাতাবরণে আলোর পরিমাণ ক্ষীণ হয়ে এসেছে। অরণ চারপাশ দেখে আতঙ্কিত হলো অন্তরালে। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু সঙ্গে যে তিরু। ঝগড়া করার টাইম না এখন তিরু, চল এখান থেকে। সন্ধ্যা নেমেছে দেখেছ? তিরু স্বাভাবিক হলো, চারপাশ পর্যবেক্ষণ করে অস্ফুট স্বরে বলে উঠল, ও মাই গড, আমরা তো রেস্ট্রিক্ট এরিয়াতে এসে পড়েছি। গর্দব মেয়ে, জলদি ছোট। তিরুর হাতটা শক্ত করে আঁকড়ে ধরল অরণ। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না তাদের। এখানে বিপদের উপদ্রবটা মূলত রাত নামলেই শুরু হয়। দূর হতে ডেকে উঠল বনু শিয়াল। কোনো কিছু দ্রুত গতিতে ছুটে আসছে। গলা শুকিয়ে এলো অরণের। ও তাকালো তিরুর পানে। সব চিন্তা এখন এই মেয়েটার জন্য হচ্ছে তার। লহমায় দর্শন হলো দুটো বুনো শিয়ালের। বিশাল দেহের অধিকারী শিয়াল দুটো ওদেরকে দেখা মাত্র ছোটার গতি শিথিল করে ফেলল। তিরু খামচে ধরল অরণের ঘর্মাক্ত শার্ট, আতঙ্কিত গলায় বলল, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। এখন আমরা মরে যাব অরুণ। অরণ অফয় দিল। হুশ, কিচ্ছু হবে না, শান্ত হও। আই উইল সেভ ইউ। মরা গাছটা হাতে ডাল ভেঙে নিল অরণ। প্রথমে শান্ত থেকে শিয়াল দুটোর গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা চালালো। শিয়াল দুটো আক্রমণাত্মক না হলে এধার আঘাত করবে না, তাহলে হিতে বিপরীত হবে। শিয়াল দুটো কিছুক্ষণের মাঝেই ছুটে এলো ওদের কাছে। দুজন দুদিকে আক্রমণ করবে। অরণ প্রস্তুতি সমেত একটাকে আঘাত করে তিরুর পানে ছুটে যাওয়া শিয়ালটার মাথায় ডাল ছুঁড়ে দিল। একটা শিয়াল দুর্বল হলেও অন্যটা ছিল তেজি। অরণকে আক্রমণ করে বসলো ওটা। ঘাড়ে ধারালো দাঁত দিয়ে কামড় বসালো। অরণ আর্তনাদ করে উঠল। তিরু নির্বাক। শিয়াল তখন তার দ্বিতীয় আক্রমণ অরণের বাহুতে করেছে। পা দিয়ে দেহ জুড়ে আঁচড় কেটেছে। লহমায় অরণের সাদা শার্ট রক্তে একাকার হয়ে শেষ। ও ব্যথাতুর কণ্ঠে চেঁচালো, তিরু যাও এখান থেকে, জলদি বের হও এই জঙ্গল থেকে। অরণকে তখনও শিয়ালটা আঘাত করে যাচ্ছে ক্রমাগত। তার মাঝে নিজের জন্য চিন্তা করে না করে অরণ তিরুকে ছুটে যেতে বলাটা তিরুর বুকে আঘাত করলো। নির্বাকতার খোলস ছেড়ে ফেলে ও শক্ত হলো। পায়ের কাছে পড়ে থাকা ডালটা নিয়ে এগিয়ে ও শিয়ালটাকে আঘাত করে বসলো। কাজ হলো। পাল্টা দ্বিতীয় আঘাত পেয়ে তেজে শিয়াল এবার কাত হয়েছে। তিরু চট জলদি অরণের কাছে পা গুটিয়ে বসে পড়ল। অরুণ, অরুণ। হুঁশ নেই অরণের। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে সে। অলিন্দে কমলাটে রোদ্দুরের ছড়াছড়ি। নরম মিঠা রোদ, খুব বেশি উত্তাপ নেই। নীলাপ অম্বরের কিছু অংশ জুড়ে পদচারণ ধূসর মেঘেদের। বৃষ্টি নামার তাল বুনছে তারা। দৈত্যসম গাছগুলো এলোমেলো। জোরালো বাতাসের তালে দুলছে পাতার ঝনঝন শব্দ। মেঘেদের হুটহাট গর্জন। আপাতত বাতাবরণ ব্যস্ত এসবের মাঝে। শুভ্রাকাশ লহমায় ছেয়ে গেল আধারে। গুরুম গুরুম মেঘেদের গর্জন প্রখর হয়ে উঠল। অলিন্দে অবিনস্ত হয়ে বসে থাকা তিরুর চট করে ধ্যান ভাঙল। তাকালো আকাশ পানে। ভারী বিরক্তি নিয়ে শুধালো, এই বর্ষাকালটা যাবে কবে? বিরক্তিকর। বর্ষা মোটামুটি পছন্দ ছিল তিরুর, তবে পরিস্থিতি এবং অবস্থা সাপেক্ষ পছন্দটা পাল্টেছে। বর্ষাকাল আজকাল তাকে পীড়া দিতে শুরু করেছে। পানসে লাগছে পছন্দের সব কিছু। কেমন বিরক্তি, একগুয়ে ভাব জুড়ে সব কিছুতে। ধুর, এ কেমন জ্বালা জুটল নতুন করে। পা চালালো তিরু, প্রবেশ করলো বাড়ির ভেতর। মৌন পরিবেশ, কেমন এক নিষ্ঠুর শীতলতা, নীরবতা ছেয়ে বাড়িটা জুড়ে। তিরুর কষ্ট হয়। সব কিছু ঠিক আগের মতো স্বাভাবিক কখন হবে? তিরু উপরে উঠে আসে। সিঁড়ি বরাবর রুমটায়ও চট করে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তার চক্ষু বরাবর দৃশ্যমান হয় এক নিষ্ঠুর দৃশ্য। অরণ, ছেলেটা চোখ বুজে মরার মতো পড়ে আছে। শরীর ভীষণ দুর্বল। পুরো একটা দিন হাসপাতালে অ্যাডমিট থাকতে হয়েছে। বাসায় ফিরেও স্যালাইন দিতে হচ্ছে। ছেলেটার সাথে তার কথা হয় না। সেই যে আহত হয়ে চোখ বুঝলো জ্ঞান ফেরার পরও নির্লিপ্ত। নীরবতা পালন শুধু তিরুর সাথেই নয়, সবার সাথে। কারোর সাথে কথা বলছে না অরণ। বাসায় ফেরার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন পুশ করে গেছে। সেই থেকে ঘুমে অরণ। এখন বিকাল, জানালার কপাট উন্মুক্ত। বৃষ্টির ছাট আসছে। তিরু জানালা বন্ধ করলো। পর্দা টেনে গিয়ে বসলো অরণের পাশে। অরণের চুলগুলো ভীষণ লম্বা। কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একগাছি চুল। চোখ অদৃশ্যমান হয়ে গেছে। হাত বাড়ালো তিরু, সন্তপর্ণে সরিয়ে ফেললো চুলগুলো। তপ্ত শ্বাস ছেড়ে আওড়ালো, কখন কখন চোখ খুলবেন অরুণ? আই এম ফেড আপ। এইভাবে ঘুমিয়ে থাকতে আপনার ভালো লাগছে?
ডাক্তারের ভাষ্যমতে অরণের জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এখন বিকাল পেরিয়ে সায়াহ্ন নামার উপক্রম। ছেলেটার জ্ঞান ফিরছে না। চিন্তিত হলো তিরু। চট জলদি আধশোয়া থেকে উঠে বসে যখনই দাঁড়াতে নিবে তখন আড়মোড়া ভেঙে চোখ খুলে অরণ। ঠিক আছে। চোখ দুটো খিচে মাথা চেপে রেখেছে অরণ। মাথা কেমন ভার ভার লাগছে, শরীরটা অবশ হয়ে গেছে। কি ভীষণ জড়তা লেপ্টে তিরুর কণ্ঠ কানে এসে বাজতেই দেহের সকল সমস্যা চট করে উবে গেল। চোখ খুলে তাকালো ও তিরুকে দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ সহকারে। পরিশেষে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তিরু? লাগেনি কোথাও? বিছানার পাশ লেপ্টে তিরু বসলো। গলার স্বর নম্র করে শুধালো, আমার কোথাও লাগেনি, আমি পুরোপুরি ঠিক আছি। আপনার ঘাড়ে ব্যথাটা কমেছে কি? সামান্য নড়চড় করলো অরণ। অমনি বিষ যন্ত্রণাটা গা চারা দিয়ে উঠল। গলা ঠিকরে বেরিয়ে আসতে নেওয়া আর্তনাদ গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, কমেছে ব্যথা? বোকা কিংবা অন্ধ নয় তিরু। অরণের প্রতিক্রিয়া সবটুকুই গহীন চোখে পরখ করছে। যন্ত্রণাটুকু তার নজরে বেশ ভালোভাবেই গেঁথেছে। ও গলার স্বর নামিয়ে শকতিক্ত করল, লোকটা তো চুপচাপ স্বভাবের, নিজের স্যারের কথা কোনো দিনও আমার মুখ ফুটে বলল না। পরক্ষণেই অন্তঃকরণ থেকে তার উপচে বেরিয়ে এলো তাচ্ছিল্য। অসভ্য বলবেই বা কেন? দয়ার পাত্রী না আমি? আমাকে কি সব কিছু বলা যায়? অরণ তো কখনোই আমায় আপন ভাবেনি। উঠে বসার চেষ্টা করছে অরণ। গায়ের অতশত আঘাত, বসতে গিয়েই জুটল যত ঝামেলা। আঘাতে চাপ পড়ছে, টান খাচ্ছে, সঙ্গে অরণের মনে হচ্ছে তাকে কেউ প্রতি মুহূর্তে ধারালো ছুরি দিয়ে কাটছে, ভারী যন্ত্রণা দিয়ে। উঠছেন কেন? থামুন। ব্যথা লাগছে না? বেড রেস্ট নিতে বলেছে ডক্টর। আশপাশে তাকালো অরণ। কাছে ধারে ফোন নেই, অন্তিকটাও নেই। নিশ্চয়ই রেস্টুরেন্টে। ভারী সংকোচ আর জড়তা নিয়ে অরণ নিম্ন গলায় বলল, ওয়াশরুমে যাব তিরু। তিরু চটপট বলল, আসুন, আমি হেল্প করছি। এর সময় তো অন্তিককেও পাবেন না। ও রেস্টুরেন্টে গিয়েছে। ও বাদে রেস্টুরেন্ট কে সামলাতো? তাই আমি পাঠিয়েছি। আপনি আমার কাঁধে হাত দিন তো দেখি। অমত পোষণ করেনি অরণ। তিরু যা বলল তাই করেছে। আস্তে ধীরে পা নামিয়ে তিরুর কাঁধে হাত রেখেছে। সম্পূর্ণ ভর অবশ্য দেয়নি। এইটুকুন মেয়ে, তার ভর কি আর সামলাতে পারবে? অরণের ডান পায়েও কামড় দিয়েছে পাজি শিয়ালটা, তাই তো এত জ্বালা। একা কারো সাহায্য তার হাঁটাটা দুষ্কর। ওয়াশরুমের কাছাকাছি আসতেই অরণ অস্বস্তি নিয়ে বলল, হয়েছে, দাঁড়াও এখানে, বাকিটা আমি যেতে পারবো। দেয়াল ধরে অরণ বাকিটা পথ একাই গেল। তিরুর অবশ্য ইচ্ছে ছিল অন্তত পক্ষে ওয়াশরুমের দরজা অবধি এগিয়ে দেওয়ার, কিন্তু ছেলেটার মুখে খেলা করছিল অস্বস্তি, তাই বাড়াবাড়ি করেনি আর তিরু। ওয়াশরুম থেকে বের হতেই অরণ সর্বপ্রথম তাড়া দিয়ে বলল, একা যেতে পারবো, তোমার কষ্ট করা লাগবে না। তিরু ঠোঁট বাঁকালো অরণের অগোচরে, ব্যঙ্গ করে বলল, ঠিকমতো দাঁড়াতেই পারছে না, আবার নাকি একা একা হেঁটে যেতে পারবে। যাক, আমার কি। ভারী কষ্টে বিছানা পর্যন্ত এসে হাঁপ ছাড়লো অরণ। টাওয়াল দিয়ে হাত দুটো মুছে ব্যস্ত গলায় শুধালো, আমি হাসপাতালে কি করে এলাম তিরু? জ্ঞান হারানোর পর কিভাবে সবটা ম্যানেজ করেছিলে? তিরুর কথা বলতে ইচ্ছে হলো না। অতঃপর কি যেন ভেবেও ভারী গলায় বলে উঠল, আপনাকে সেখানে রেখেই আমি সাইকেলের কাছে এসে ব্যাগ থেকে ফোন নিয়েছি। অন্তিককে কল দেওয়ার পর পুলিশকে কল দিয়েছিলাম। বাকিটা তারাই করেছে। ও, আমিও স্টুপিড, তোমাকে সেফলি বাসায় না পৌঁছে দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছি। সরি তার জন্য। দুজনকে জাপটে ধরল মৌনতা। তিরুর অস্বস্তি হচ্ছে এবার। তার হোস্টেলে ফেরার সময় হয়েছে। এ সময় না ফিরলে মাদার তাকে আর ভেতরে যেতে দেবেন না। একটা দিন তো হাসপাতালে অরণের পাশে কাটিয়ে দিয়েছে। আজ অপেক্ষা করছিল ছেলেটার জ্ঞান ফেরার। হুঁশে এসেছে অরণ। তার কি এখন চলে যাওয়া উচিত নাকি থাকা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভোগাকালীন তাকে উদ্ধার করে অরণ। তোমার জিনিসপত্র কি এনেছো নাকি অন্তিককে পাঠাবো? অরণের স্বাভাবিক কণ্ঠ। কিছুক্ষণ হাঁসফাঁস করলো তিরু, শেষে চট করে বলে উঠল, আনিনি, আনার দরকারও নেই। আমি থাকছি না এখানে, এক্ষুনি চলে যেতাম। আপনার জ্ঞান ফেরার অপেক্ষাতে ছিলাম। থ্যাঙ্কস দেওয়ার ছিল। থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। চললাম। অরণ্যের মুখবয়ব পাল্টালো, গম্ভীরতা ছেয়ে গেল মুখশ্রী জুড়ে। দেহের যন্ত্রণাটুকু ভুলেও চটপট উঠে দাঁড়ালো, এগোলো তিরুর নিকট। মেয়েটার দুই বাহু শক্ত করে চেপে ধরে মাথা নিল কানের কাছে। কানের পিঠে ঠোঁট জোড়া ছুঁয়ে অরণ
রূঢ় গলায় বলল, 7টা মাস দূরে ছিলে তিরু। আমি মেনে নিয়েছি কারণ আমি ভুল করেছিলাম। এখন আর নিতে পারছি না আমি। তুমি কোথাও যাবে না, শুনতে পেরেছো? আমি যেতে দিব না। অরণ্যের শুষ্ক ঠোঁট জোড়ে এসে থামলো তিরুর গালে। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটলো। অতঃপর তিরুকে ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে চলল অরণ। যাওয়ার পূর্বে সশব্দে লাগিয়ে গেল। দরজার সঙ্গে রেখে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তিরুকে। ধূপধাপ পা পেলার শব্দ। অরণ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে এতক্ষণ যাবৎ নিচে ছিল, ব্যাকইয়ার্ডে পায়চারি করছিল। বাড়ি জুড়ে নিস্তব্ধতা, অন্ধকার লেপ্টে আষ্টে পৃষ্ঠে। বড়সড় পর্দার ফাঁক গলে আসছে চাঁদের স্নিগ্ধ রশ্মি। পশ্চিম দিকের জানালার কপাট উন্মুক্ত, সেখান হতে শো শো করে ছুটে আসছে গা হিম করা শীতল সমীর। অরণের দেহ কেঁপে উঠল, দ্রুত পা চালালো। দরজার কাছাকাছি আসতেই তার ভ্রু কুঁচকালো। দরজাটা যেভাবে ভিড়িয়ে রেখেছিল সেভাবেই রয়েছে। তিরু রুমের বাহিরে বের হয়নি। মেয়েটা রাতের খাবার না খেয়েই ঘুমোচ্ছে। তবে ভেতরে প্রবেশ করলো অরণ। তার সারা দেহ জুড়ে লাল নীল ব্যথা, অত্যাধিক যন্ত্রণা। ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। রুমটা অন্ধকার, বিছানার কাছটায় চাঁদের আলো পড়ছে। ঠিক তিরুর পুরো দেহ জুড়ে ছেয়ে আছে চন্দ্ররশ্মি। অরণ শুষ্ক ঢোক গিলল। এলোমেলো হয়ে শুয়ে আছে তিরু, লম্বা চুলের দলের বিচরণ মুখশ্রীতে। ওড়নাটা অবিন্যস্ত হয়ে ভারী অবহেলায় পড়ে আছে বিছানার এক প্রান্তে। বিড়াল পায়ে এগোলো অরণ, বসল তরুর সন্নিকটে। ভূমিতে পা গুটিয়ে আবছা গলায় বলল, চাঁদের গায়ে কলঙ্ক থাকে, কিন্তু আমার চাঁদের গায়ে তো কলঙ্ক নেই। পৃথিবী আমার চন্দ্রকন্যা, পবিত্র, স্নিগ্ধ। বুকের ভিতরটা উথাল পাথাল, হৃৎপিণ্ডের স্পন্দন অস্বাভাবিক। তাকে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা, তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাগুলোকে গলা চেপে হত্যা করল অরণ। চাঁদকে স্পর্শ করা কি এতই সহজ নাকি? তিরু, এই মেয়েটা 7 মাস ধরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলছে। বহুকালের ধৈর্যবান অরণ তিরুর এহেন কাণ্ডে মাঝে মধ্যে ধৈর্যহারা হয়ে পড়েছে। বলা হয় দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায়। কথাটা কি মিথ্যা? না, একদমই না। এই যে তিরুটা অরণকে ছেড়ে চলে গেল, তারপর অরণ ভেবেছিল এবার বুঝি জীবনে শান্তি আসবে। কেউ নেই, যত্ন নেই, ভালোবাসা নেই। মন মতো নিজের জীবনটা নিজেই নিজ মতানুসারে পরিচালনা করা যাবে। কিন্তু আমরা সবসময় যা ভাবি তাই কি হয়? হয় না। তাহলে পৃথিবীতে এত দুঃখী মানুষ থাকতো না। তিরুর অভাবটা অরণকে পোড়াতে শুরু করে 3 মাসের বেলায়। আশপাশে কি যেন নেই, কিসের যেন নিদারুণ শূন্যতা। 3 মাস গিয়ে অরণ সেই শূন্যতা অনুভব করার কারণ উদ্ধার করে। তৎক্ষণাৎ সে চমকায়, থমকায়, তার বিশ্বাস হয় না। পরে গিয়ে সবটা স্বাভাবিকভাবেই মেনে নেয়। তিরুকে অরণ ভালোবেসে ফেলেছে, তা নয়। তবে তিরু অরণের জীবনের এক অপরিহার্য মানুষ হিসাবে গড়ে উঠেছে। ভালোবাসা হয়নি, ভালোবাসা অরণের কাছে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপারগুলো অত দ্রুত ঘটতে পারে না, ধীরে সুস্থে ঘটে। আড়মোড়া ভেঙে পাশ ফিরে তিরু, চোখ দুটো কষলে তাকাতেই ও হুড়মুড়িয়ে উঠে বসে। বুকে হাত চেপে লম্বা লম্বা শ্বাস টেনে ভীতি নিয়ে শুধায়, ও আল্লাহ, অরণ আপনি এভাবে অন্ধকারের মাঝে আধারে ভূত সেজে বসে আছেন কেন? আশ্চর্য। বিছানার কার্নিশে হাত চেপে উঠে দাঁড়ায় অরণ। কাল বিলম্ব না করে চট করে শুয়ে পড়ে তিরুর বাম পাশে। বলে, না কি ঘুমাচ্ছ কেন? ওড়নাটা গায়ে জড়িয়ে নেয় তিরু। লজ্জা লাগছে, এভাবে অরণের সামনে ছিল ভাবতেই কাটা দিচ্ছে। জড়তায় আটসাট হয়ে যাওয়ার উপক্রম যখন তখন অরণ থমথমে গলায় শুধালো, এখন লজ্জা পেয়ে কী লাভ? যা দেখার তা তো দেখেই ফেলেছি। হতবিহ্বল তিরু অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি দেখেছেন? সামান্য ওড়না ছাড়াই তো ছিলাম কেবল। অরণ ঠোঁট বাঁকিয়ে হাসলো, দুষ্ট কণ্ঠে আওড়ালো, তো আমি কি বলেছি নাকি ড্রেস ছাড়া ছিলে তুমি? আর কত গভীরে কেন যাচ্ছ? আর অত গভীরে কেন যাচ্ছ? আমি তো তোমার চুল দেখার কথা বলছিলাম। গাল উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে। নিবু নিবু দৃষ্টিতে তিরু দেখে বেশরম ছেলেটাকে। কি সাংঘাতিক ঠোঁট, কাটা কথা বলে দিচ্ছে অনায়াসে। তিরু শব্দগুচ্ছ হারালো, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। অরণ, এই ছেলেটা অরণ তো? তিরুর নির্লিপ্ততা দেখে অরণ আদেশের স্বরে বলল, আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। রাতে যে ওষুধ খাইনি তার তোমার খেয়াল আছে? আমি যে অসুস্থ মানুষ, তোমার কি একটু মায়া দয়া হয় না? হাঁটতে চলতে কষ্ট হয়, বোঝো না? ঠোঁট বাঁকালো তিরু। এ হাঁটতে চলতে কষ্ট হয়? এতক্ষণ যে টোটো করে ব্যাকওয়ার্ড চক্কর মেরে এলো, তখন কষ্ট হয়নি? গলার স্বর নিম্নতর, তবুও কি করে যেন অরণের কান অবধি সব কথাগুলোই পৌঁছালো। উঠে বসলো অরণ।
উদাস গলায় বলল, ঘরে বউ পাত্তা দেয় না, তাহলে বাইরে যাবো না তো কি করব। হেঁচকি উঠে গিয়েছে তিরুর। ছেলেটি কি পাগল হয়ে গেল? কি অদ্ভুত ব্যবহার। অরণ তো এমন নয়, তাহলে হলোটা কি? নাকি তিরুকে আটকে রাখার নতুন কৌশল এটা? জানা নেই, কিচ্ছু জানা নেই তার। ঝটপট বিছানা থেকে নেমে তিরু ছুটল। এখানে থাকলে না জানি আরো কত কি শুনতে হবে তার। তিরুর বিভ্রান্তিকর চেহারা দেখে অরণ মনে মনে হাসলো, গা এলিয়ে দিল বিছানায়। তিরুকে অস্বস্তিতে ফেললে দেখি ভীষণ আনন্দ হয় তার। চাকরি হয়েছে তিরুর, ছোটখাটো একটা কোম্পানির চাকরি। বেতন ভালো হলেও কোম্পানি পছন্দ হলো না তার। তবুও মোটা অঙ্কের বেতনের চাকরিটা ছাড়তে ইচ্ছে হলো না। আপাতত টাকা পয়সার ভীষণ দরকার। অফিস থেকে বেরিয়ে হাঁটা ধরল ও। আজ রোদ উঠেছে, রোদের তেজ প্রচুর। ছাতাটা সঙ্গে না আনার জন্য নিজেকে শখানেক গালাগাল করল সে। এতটা বেখেয়ালি মানুষ হয়, তাও এই ভিনদেশে এসে। সড়কে হাঁটতে হাঁটতে স্বগতিক্ত করল, স্টুপিড তিরু, তোর মতো মদন দুনিয়াতে আর একটাও নেই। রাতে ঘুম হয়নি ঠিক মতো। ঘুমিয়েছিল 3টায়, উঠতে হয়েছে 6টা বাজে। অরণের কারণে তার ঘুমোতে বেশ দেরি হয়েছে। একে ছেলেটাকে হাত দিয়ে খাইয়ে দিতে হয়েছে, দ্বিতীয়ত খাবার শেষে আবার তাকেও খেতে হয়েছে। কি জ্বালা। বাড়ির কাছাকাছি আসতেই তিরুর মেজাজ খারাপ হলো। অরণ বাহিরে, আবারও তার নিষেধাজ্ঞা ছেলেটা শুনল না, মানল না। মেনেছে কখনো তার কথা? বোধহয় না। ও লম্বা পা ফেলে এগোলো। আপনাকে আমি শতবার বারণ করে গিয়েছিলাম না রুমে থেকে বের হবেন না? অরণ পেছনে তাকালো। রকচটা তিরুকে দেখে আমতা আমতা করে অভিযোগ করল, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ পারে ওই 4 দেয়ালে বন্দি থাকতে বলো তো? আমার দম বন্ধ হয়ে আসতে চাইছিল, তাই বাহিরে এসেছি। আকস্মিক উত্তরে তিরু হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। সে বাহিরেই গিয়েছিল বোধহয় 1 ঘন্টা আগে। কতক্ষণ? আমি বাইরে গিয়েছি মাত্র 1 ঘন্টা হয়েছে। এতটুকু সময় আপনি পারবেন না ঘরে থাকতে? প্রিয় আসছে, এসেও তিরুর সাথে জরুরি আলাপে মশগুল হলো। অরণ হাঁপ ছেড়ে বাঁচল। জায়গাটা ছেড়ে চলে যেতে নিবে তৎক্ষণাৎ তার হাত খপ করে ধরল তিরু। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, যাচ্ছেন কোথায়? ওদিকে, ওপরে চলুন। পূর্বের সেই শাসন, পূর্বের সেই যত্ন অরণের ভালো লাগলো। যেতে যেতে ও আর চোখে শতবার তাকালো তিরুর পানে। তার অন্তরাল তখন বেকুল হয়ে চেঁচাচ্ছে, এই তিরুকেই তো চাচ্ছিলাম আমি, মায়ের মতো যে আমায় আগলে রাখতো সর্বক্ষণ। ঘড়িতে 8:10 অম্বরে কালশিটে আধার লেপটে। কুচকুচে কালো আকাশটাতে আজ তারার অভাব নেই। মেঘহীন আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের। প্যারিসে বৃষ্টির মাত্রা কমে এসেছে। বর্ষার যাই যাই অবস্থা। মেঘলা আকাশ আস্তে ধীরে হচ্ছে গুমট। মেঘহীন ব্যস্ত সড়ক, ফুটপাত ধরে হাঁটছে তিরু। পিছে অরণ। ছেলেটাকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। অনবরত কথা বলে যাচ্ছে এই আধা ঘন্টা হলো। আশেপাশে ধ্যান নেই। তাকে দেখে মনে হচ্ছে ফোনে কথা বলা ব্যতীত দুনিয়াতে এই মুহূর্তে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশিষ্ট নেই। কানে শেষ চুমুকটা দিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল তিরু। বিরক্তি নিয়ে হাঁটা থামালো। কণ্ঠে কাঠিন্যতা টেনে বলল, এই, আপনি আপনার এই হাঁসের প্যাক প্যাক করা বন্ধ করবেন? তিরুর কণ্ঠ ছিল জোরালো। পাশ দিয়ে হেঁটে যাওয়া দুজন শ্বেতাঙ্গ আর চোখে ওদের পানে তাকালো। বা হাতে ধরে রাখা ফোনটা কান থেকে সরালো অরণ। কল কেটে দিয়েছে। তার চোখ মুখে লুটোপুটি খাচ্ছে বিভ্রান্তি, অস্বস্তি। ও কণ্ঠের খাদ নামিয়ে শুধালো, কি হয়েছে তিরু, তোমার কিছু চাই? প্রতি উত্তর করার ইচ্ছে হারালো তিরু। পা বাড়ালো। তার অফিস শেষে ছেলেটা যখন নিতে এলো তাকে, তখন কি যে খুশি হয়েছিল। গাড়িতে যাওয়ার বদলে সে চট করে হেঁটে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। বাধা দেয়নি অরণও, মেনে নিয়েছে। সুপার শপ থেকে সফট ড্রিঙ্কস কেনার সময় তিরু ভাবছিল এবার একটু কাছাকাছি আসা উচিত। অনেক তো চলল অভিমান, অনুযোগ, শাস্তি দেওয়ার পর্ব। এবার না হয় একটু কাছাকাছি আসা যাক। পদচারণ শুরু করার খানিকক্ষণ বাদেই তিরুর পরিকল্পনায় পানি ঢেলে আসে ফোন কল। অতপর সবটা হয়ে যায় এলোমেলো। কথা বলছো না কেন তিরু? অরণ দ্রুত পদে তিরুর পাশাপাশি এলো। মেয়েটা হুট করেই বেশ দ্রুত হাঁটছে। মুখশ্রীতে চাপা ক্রোধ। কি আশ্চর্য, এতটুকু সময়ের মাঝে হলোটা কি এই মেয়ের? ভাবনাকালীন অরণের হুঁশ এলো তিরুর কর্কশ কণ্ঠ শুনে। আমি কি কোনো টকিং মেশিন যে অযথা পক পক করেই যাব? থতমত খায় অরণ। সুধায়, তা বলিনি, কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি এর আগে, উত্তর দাওনি। রাস্তায় গাড়ি চলাচল কম। এদিকটায় তেমন গাড়ি চোখে পড়ে না। সড়কটা ফাঁকাই থাকে বেশিরভাগ সময়ে। তিরু আনমনে হাঁটছিল। আচানক অনেকদিন আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ল তার। চঞ্চল হলো তার মন। অতশত না ভেবে ও চট করে জিজ্ঞেস করল, আপনি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছেন অরুণ?
এমন কোনো বিষয় যা আমি জানি না? গলদেশ শুকিয়ে এলো অরণের, বলল, হঠাৎ এই কথা বলছো কেন তিরু? তোমায় কেউ কি কিছু বলেছে নাকি? কেউ কিছু বলেনি, তবে আপনিই বলেছেন। আমি? জি, আপনার সেদিন জ্বর ছিল, বেশ আগের কথা এটা। আপনি জ্বরের ঘোরে বলেছিলেন বাবা মাকে মারেনি। বারবার একই কথাই রিপিট করছিলেন। আপনার মাকে মারতে যাবে কেন? যতদূর জানি উনি পালিয়ে গিয়েছিলেন স্বেচ্ছায়। তপ্তশ্বাস ছাড়ল অরণ। বিতৃষ্ণা, বিরক্তি, হতাশা জাপটে ধরল তাকে। নিজেকে শাসন করতে গিয়েও ভাবল, ভালোই তো হয়েছে, তিরুকে এখন সবটা জানাতে সুবিধা হবে। পাশে একটা পার্ক রয়েছে। অরণ সেদিকে চেয়ে বলে উঠল, বাসায় পরে যাই আজ, চলো ওদিকটায় গিয়ে বসি, তারপর বলছি সব। ওরা পার্কে ঢুকলো। কপতি বাদে আর কেউ উপস্থিত নেই সেখানে। পার্কটা শিশুদের জন্য তৈরি করা। শিশুরা মূলত দিনের বেলাতে আসে। বেঞ্চিতে বসে লম্বা শ্বাস টানল অরণ। শীতল কণ্ঠে শুধালো, আমার মা মারা যায় যখন আমি 12 বছরের ছিলাম। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। তিরু উত্তেজিত হয়ে প্রশ্ন ছুড়ে, কি বলেন? কে করেছে এই কাজ? আল্লাহ মাবুদ! জানা নেই। সেই ঘটনার পরদিন বাবা থানার কেস করেছিলেন, কাজ হয়নি। পুলিশ তদন্ত করলেও কোনো সুষ্ঠু কারণ খুঁজে পায়নি। মাকে হত্যা করা হয়েছিল এটা নিশ্চিত, কিন্তু কে করেছে, কিভাবে করেছে এটা কেউ জানে না। পুলিশ তদন্ত করার পরও যথাযথ বিচার করতে পারিনি। তারপর আমি বড় হলাম। বাবাই সংসার চালাতো, তবে মাঝে বাবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করেন। আমি চলে আসি প্যারিসে সংসারের হাল ধরতে। টাকা পয়সা যখন হাতে আসতে লাগলো, তখন আমি সিআইডি এর কাছে মায়ের কেসটা সম্পর্কে কথা বলছি। 4 বছর হতে চলল, তারাও আশানুরূপ কোনো ফল আমায় দিতে পারেননি। জানা নেই কেন, কী কারণে। তারপর লাস্ট কয়েক বছর ধরে হুট করে গ্রামে গুঞ্জন উঠেছে বাবা মায়ের হত্যার জন্য দায়ী। গুঞ্জন দিন দিন বাড়ছে। হঠাৎ করে গ্রামের মানুষের এরূপ আচরণ মাথায় ঢুকছে না। এতকাল কোনো কথা বলল না, কিন্তু শেষে এসে তারা আমার বাবার ঘাড়ে দোষ চাপিয়ে দিল। পুনরায় আর কোনো কথা বলল না তিরু। এক মনে তাকিয়েছিল অরণের পানে। ছেলেটার মুখবয়ে পরিবর্তন হয়েছে। শীতলতা ছেয়ে থাকা চেহারায় ভর করেছে আমাবস্যা। ভীষণ ভীষণ কালচে দুঃখ। আকাশের পানে তাকিয়ে অরণ দীর্ঘশ্বাস ফেলল। হতাশা নিয়ে আওড়ালো, মায়ের হত্যাকারীকে কখনো শাস্তি দেয়া হবে না হয়তো। বিনা দোষে মারা যাওয়া আমার মাকে কে কেন মারলো তা হয়তো জানা হবে না। নিজেকে কেমন ব্যর্থ সন্তান মনে হয় আমার। ব্যস্ত হলো তিরু, বলে উঠল, এইভাবে বলবেন না। আপনি চেষ্টা করেছেন তো, বাকিটা আল্লাহ তাআলার ওপর। তার কাছে দোয়া করুন, দেখবেন সমাধান পাবেন। রাত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অরণের বুক ঘাপটি মেরে বসে থাকা হাহাকার, বেদনা। শটান হলো অরণ। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকেও আচানক পা গুটিয়ে শুয়ে পড়ল। মাথা পাতল তিরুর কোলে। আকুল গলায় শুধালো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো তিরু। তিরু তাই করলো। অরণ চোখ বুজেছে। তৎক্ষণাৎ তার আক্ষি কোটর হতে বেরিয়ে পড়ল এক বিন্দু জল। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। কাঁদতে পারলে শান্তি লাগতো বোধ হয়, কিন্তু তিরুর সামনে কাঁদে কি করে? লজ্জা লাগবে না? মায়ের কথা মনে পড়লে অবিনস্ত হয়ে পড়ে অরণ। নিজের সত্তাকে হারিয়ে ফেলে। পৃথিবীতে এই একটা মানুষই ছিল যাকে সে পাগলের মতো ভালোবাসত। মায়ের সেই ক্ষত বিক্ষত দেহ চোখের সামনে ভেসে উঠলে তার মনে হয় সে এক্ষুনি মারা পড়বে। অমন নিষ্ঠুর দৃশ্য সইতে পারবে না। অরণের মনোবস্থা তিরু খানিকটা আঁচ করল। ও কাঁধে হাত রাখলো অরণের, কানের কাছে অধর জোড়া নিয়ে ভরসা দিয়ে বলল, আপনি আপনার মায়ের খুনিকে ঠিক খুঁজে পাবেন অরুণ। হতাশ হবে না, আমি আছি না পাশে। কিচেন থেকে টুংটাং শব্দ আসছে। শব্দ ঘুম থেকে ওঠা প্রিয় শব্দ শ্রবণ মাত্রই চমকালো। কি আশ্চর্য, এত সকালে কিচেনে কে? বাড়িতে চোর ডাকাত ঢুকলো নাকি? সে ব্যতীত এই ভোরবেলা তো কেউ কিচেনে যায় না। লম্বা কদম ফেলল প্রিয়। কিচেনের প্রবেশ মুখে দাঁড়িয়ে তিরুকে রান্না করতে দেখে ভারী চমকালো। খানিকটা লজ্জাও পেল। আজ বোধহয় তার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। দুঃখিত ভাবি, আজ ঘুমটা এত দেরিতে কিভাবে যে ভাঙলো। আপনি রুমে যান, আমি রান্না করছি। প্রিয়া ব্যতিব্যস্ত হয়ে বলল। পেছন তাকায় তিরু। প্রিয়র মুখটা চুপসে রয়েছে, এমন ভাব যেন সে বড়সড় অপরাধের আসামি। ও চমকালো, ভাবল, মিষ্টি মেয়েটার এই হাল কেন? কোথায় দেরিতে উঠলে প্রিয়? বাড়িতে সময় দেখেছো তুমি? মাত্র 5টা বাজে।
এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? যাও ঘুমাও গিয়ে। আজকে আমি রান্না করব। ছটফটিয়ে উঠল প্রিয়, বলল, না না ভাবি, তা কি করে হয়? এটা তো আমার কাজ, তুমি পারবে না, কষ্ট হবে তোমার। এটা যে তোমার কাজ তা কোথায় লেখা আছে শুনি? কষ্ট হবে না আমার, কষ্ট হবে না আমার, বললাম না। এখন আর আমাকে বাধা দিলে কিন্তু আমি রাগ করব। তিরুর রুড়ো গলা শুনে প্রিয় হতভম্ব। কি করবে তা বুঝতে পারল না। জড়তা নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে যখন ও দাঁড়িয়েছিল, তখন ঠেলে ঠুলে তিরু তাকে বের করে দেয় রান্নাঘর থেকে। প্রিয় হতবিহ্বল কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। পা ধরে আসতেই ও হাঁটা ধরল। দাঁড়িয়ে থেকে বিশেষ লাভ হবে না। তিরুকে পুনরায় ডাকার পর যদি রেগে যায়, সংসারটাকে আগলে ধরা দরকার, নিজের মতো করে গুছিয়ে নেওয়ার দরকার।